প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? এসএসসিতে ভালো ফল করে উত্তীর্ণ হয়ে যারা কলেজ পর্যায়ে ভর্তি হয়েছো, সারা দেশব্যাপী তাদের একাদশ শ্রেণীর ক্লাস কিন্তু শুভারম্ভ হতে যাচ্ছে আগামী 15 তারিখ। আগামী 15 তারিখে প্রত্যেকের ক্লাস আরম্ভ হয়ে যাবে একাদশ শ্রেণীর, সারা দেশে একযোগে একই সঙ্গে। সুতরাং এইচএসসি এবং সমমানের শ্রেণীতে যারা ক্লাস আরম্ভ করতে যাচ্ছ, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, সুতরাং বাংলা ক্লাসই আমার মনে হয় যে প্রতিটি কলেজে প্রথমে হয়তো বাংলা ক্লাসই হবে, অথবা প্রথম দিন বাংলা ক্লাস অবশ্যই তোমাদের রুটিনের তালিকায় থাকবে। তো তোমরা প্রত্যেককেই উদ্বিগ্ন যে আমাদের রুটিনের বাংলা ক্লাস থাকলে বাংলা সিলেবাসটা আসলে কি হবে। বাংলা প্রথম পত্রের প্রথম বর্ষে সাধারণত প্রথম পত্র পড়ানো হয়, কিছু দ্বিতীয় পত্রের অংশ পড়ানো হয়। তো আমরা আজ প্রথম পত্রের সিলেবাসটা নিয়ে কথা বলবো। প্রথম পত্রের সিলেবাস কি হবে এটা নিয়ে তোমাদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা কাজ করছে। তোমরা জিজ্ঞাসা করছো, যারা বই কিনে ফেলেছো ইতিমধ্যে, যে বইয়ে অনেকগুলো গদ্য পদ্য দেখতে পাচ্ছি, 30টি গদ্য, 30টি পদ্য, সবগুলো কি পড়তে হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধু, না, সবগুলো পড়তে হবে না। তোমার 30টি গদ্যের মধ্যে 12টি গদ্য পড়তে হবে, আর 30টি পদ্যের মধ্যে 12টি পদ্য পড়তে হবে, আর একটি নাটক এবং একটি উপন্যাস। তাহলে কি দাঁড়ালো? 12টি গদ্য, 12টি পদ্য, আর একটি নাটক এবং একটি উপন্যাস, এইগুলো আমাদের সিলেবাসভুক্ত। এখন কোন সেই 12টি গদ্য আর কোন সেই 12টি পদ্য, এই বিষয়টি আমাদের পরিষ্কার হওয়া দরকার। কারণ তোমরা অনেকে না জেনে মানে মানসিক উত্তেজনায় ভোগো যে কোনটা পড়বো, কোনটা সিলেবাসে আছে, কোনটা সিলেবাসে নেই। এই বিষয়টি পরিষ্কার করবার জন্য আজকের এই আয়োজন। লক্ষ্য করো, আমরা লিখেছি বাংলা প্রথম পত্র সিলেবাস এইচএসসি। এইচএসসি এবং সমমানের যারা আছো তবে তাদের সবার কিন্তু একই সিলেবাস। তো আমরা প্রথমে চলে যাই, যেটি বললাম যে তোমাদের টেক্সট বুকে, এটা কিন্তু বোর্ডের বই। এই বই কিন্তু তোমরা বোর্ড কর্তৃক প্রকাশিত যে বই, সেই বইটি কিনতে হবে। এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, তাদের প্রকাশিত যে বই, সেটা কিন্তু তোমাদের কিনতে হবে, যেটাকে আমরা মূল বই বলছি। তোমরা অনেকেই মূল বই না কিনে বিভিন্ন সহায়ক বই নিয়ে আগেই ব্যতিব্যস্ত হয়ে পড়ো, এটি মোটেও ভালো কথা নয়। কারণ সহায়ক বই পরের ব্যাপার, মূল বই থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। সহায়ক বই আসলে রীতিসিদ্ধ বা নিয়ম সিদ্ধ কোনো বিষয় নয়। আমরা মূল বইয়ের কাছে আসি। 30টি যে গদ্য পদ্য দেয়া আছে, 30টি গদ্য, 30টি পদ্য, প্রথমে আমরা গদ্যের কথা বলবো। লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি গদ্য, এর মধ্যে 12টি গদ্য তোমার সিলেবাসে আছে। কোন 12টি গদ্য সিলেবাসে আছে? আমরা সেই 12টি গদ্যের কিন্তু এখানে নাম এবং তাদের সেই গদ্যগুলোর লেখকের নাম আমরা পাশে লিখে রেখেছি। যথাসম্ভব শুদ্ধ বানানে লেখার চেষ্টা করেছি, কোথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ টাইপিং মিস্টেক অনেক সময় হয়ে যায়। আর টাইপ তো আসলে আমরা যারা শিক্ষকতা করি আমরা নিজে হাতে করি না, আমরা অন্যদের দিয়ে এগুলো করিয়ে নেই বা ডিজাইন করিয়ে নেই। অনেক সময় দুই একটি বানান স্লিপ থাকতে পারে, সেটি তোমরা ভেবো না যে স্যার আবার বানান ভুল করেছে। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের আজকের আলোচনার বিষয়, এইচএসসি শ্রেণীর বাংলা প্রথম পত্রের সিলেবাস, অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সিলেবাস। একাদশ এবং একাদশ সমমানের শিক্ষার্থী যারা আছো তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যারা আমাকে শুনছো তারা একটু এটি লাইভে শেয়ার করে দিলে কিন্তু ভালো হয়। লাইভটা শেয়ার করে দিলে অন্যরা দেখার সুযোগ পাবে। তো যারা শুনছেন অথবা শিক্ষার্থীদের আমি বলবো শুনছো, সবার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যে আমরা এই সিলেবাসটি এখন উপস্থাপন করছি। প্রথমেই কিন্তু রয়েছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই ভদ্রলোক, যাকে তার প্রথম গদ্য বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটি আমাদের সিলেবাসভুক্ত। এরপরে রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। অপরিচিতা অসাধারণ একটি ছোট গল্প, সেটি আমাদের পাঠ্য তালিকাভুক্ত হয়েছে। প্রমথ চৌধুরীর নাম আমরা জানি সবাই, তার একটি বিখ্যাত প্রবন্ধ সাহিত্যে খেলা। সাহিত্যে খেলা, এই প্রবন্ধটি আমাদের সিলেবাসভুক্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী, তার বিখ্যাত গল্প, ছোট গল্প, তার নাম হলো বিলাসী। সেই বিলাসী ছোট গল্পটি কিন্তু আমাদের পাঠ্য রয়েছে। এরপরে রোকেয়া সাখাওয়াত হোসেন, তার প্রবন্ধ রয়েছে অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী প্রবন্ধ আমরা পড়ব। এটি খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ, বিশেষ করে ছেলে এবং মেয়েদের জন্য। কারণ আমরা স্ত্রীদেরকে সাধারণত
স্ত্রী বলি বা স্ত্রী শব্দ আমিও বললাম, কিন্তু স্ত্রী শব্দের আবিধানিক অর্থ কিন্তু দাসী। সুতরাং স্ত্রীকে দাসী বলা এটা কিন্তু আমাদের রীতিসিদ্ধ নয়। অতএব এই প্রবন্ধের মধ্যে সেই ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে যে অর্ধাঙ্গী রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপরে যৌবনের গান, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধ। তারপরে জীবন ও বৃক্ষ, মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ জীবন বৃক্ষ। জীবন ও বৃক্ষ সৈয়দ মুস্তফা আলী রম্য লেখক হিসেবে যাকে আমরা জানি, তার সেই গন্তব্য কাবুল, এটিও কিন্তু আমাদের সিলেবাসভুক্ত। এরপরে মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মাসি পিসি। শওকত আলীর ছোট গল্প কপিল দাস মুর্মুর শেষ কাজ। এই কপিল দাস মুর্মুর শেষ কাজ এটি কিন্তু আমাদের সিলেবাসভুক্ত। আখতারুজ্জামান ইলিয়াস, তার আমাদের গল্প গ্রন্থ রেইনকোট, এটি এটি আমাদের সিলেবাসভুক্ত। আরেকটি মজার গল্প আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে নেকলেস গিদা মোপাসা, একজন বিদেশি লেখকের লেখা খুব চমৎকার একটি গল্প, সেটি হচ্ছে নেকলেস গিদা মোপাসা। প্রিয় শিক্ষার্থী, আমি এই গদ্যগুলোর আরো লম্বা আলোচনা করতে পারতাম, কিন্তু আজকে সে আলোচনা করব না। সংক্ষেপে শুধু তোমাদের সিলেবাসটা দেখালাম, কোন গদ্য আসলে কোন ধরনের, তার মধ্যে মূল বিষয়টা কি, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। এবার আমরা চলে আসি, আমাদের পরবর্তী বিষয় হচ্ছে পদ্য। পদ্য তোমাদের 12টি পদ্য সিলেবাসভুক্ত। সেই 12টি পদ্য কি কি আমরা একটা একটা করে তোমাদের দেখাতে চেষ্টা করছি। গদ্য দেখালাম, এবার হচ্ছে আমাদের পদ্য। পদ্য প্রথমেই আছে ঋতু বর্ণন, মহাকবি আলাওলের লেখা ঋতু বর্ণন, এই কবিতাটি আমরা পাবো। এরপরে মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের মহাকবি, বিভীষণের প্রতি মেঘনাদ, তার সেই মেঘনাদ বধ কাব্যের অংশ থেকে এখানে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার বিখ্যাত কবিতা সোনার তরী, সেই কবিতাটিও আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, সেই বিখ্যাত বিদ্রোহী কবিতা বলবীর বলচির উন্নত মমশির, এটি কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। আমাদের জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি, তার কবিতা কিন্তু সুচেতনা, এটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। দুঃখিত, এখানে একটু ভুল হয়েছে, জীবনানন্দ দাশের কবিতাটি হবে প্রতিদান, জীবনানন্দ দাশের হলো প্রতিদান, আর সুচেতনা কবিতাটি হচ্ছে সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশ, আর প্রতিদান হচ্ছে আমাদের জসিমউদ্দিন। এখানে একটু লেখা উল্টো ছিল, আমরা ঠিক করে ফেলেছি। তাহলে সুচেতনা এটি জীবনানন্দ দাশের কবিতা, আর প্রতিদান এটি জসিমউদ্দিনের কবিতা। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, তার কবিতা হচ্ছে প্রতিদান। সুফিয়া কামালের কবিতা তাহারই পরে মনে, এটি আমাদের পাঠ্য। ফররুক আহমদ, তার কবিতা পদ্মা, সনেট জাতীয় কবিতা, এটিও আমাদের পাঠ্য। শামসুর রহমানের, নাগরিক কবি শামসুর রহমান, ফেব্রুয়ারি 1969, এটি আমাদের পাঠ্য তালিকায় রয়েছে। আর কি 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্যের লেখা, তোমাদের মতো কিশোর কবি যাকে বলা হয়, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি পাঠ্য। আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, এটি তোমাদের পাঠ্য। আর বাংলা সাহিত্যের আমাদের আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এই সময়ের আল মাহমুদ, তার কবিতা প্রত্যাবর্তনের লজ্জা, এটিও কিন্তু আমাদের পাঠ্য। এই 12টি কবিতা কিন্তু আমরা পেয়ে গেলাম, 12টি গদ্য এবং 12টি পদ্য। এবার আমরা চলে যাব আমাদের নাটক উপন্যাস। সেই পলাশির যুদ্ধের কথা আমরা বহুভাবে শুনেছি, সেই প্রেক্ষাপটে রচিত নাটক আমাদের সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর এই নাটকটি রচনা করেছেন। আর উপন্যাস হচ্ছে লাল সালু, সৈয়দ অলিউল্লাহ। এই সৈয়দ অলিউল্লাহর লাল সালু উপন্যাস আর সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটক, এটিও কিন্তু বোর্ডের বই, সহপাঠ নামে তোমরা পাবে। সহপাঠ নামে একটি বই পাবে, তার মধ্যে দুটো নাটক সুন্দর করে দেয়া আছে। অতএব আমরা জানলাম যে আমাদের এইচএসসি বা সমমান শ্রেণীর বাংলা প্রথম পত্রে আমাদের 12টি গদ্য রয়েছে, 12টি পদ্য রয়েছে, আর একটি নাটক এবং একটি উপন্যাস। আমরা কিন্তু সবগুলো তোমাদের দেখালাম, তোমরা এগুলো তোমাদের টেক্সট বুকে রিমার্ক করবে, এবং এই গদ্য পদ্যগুলো থেকেই তোমাদের ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে বিশেষ দ্রষ্টব্য যে 27 সালের জন্য নতুন মুদ্রিত বই এখনো এনসিটিভি থেকে প্রকাশিত হয়নি। সিলেবাসের বিশেষ কোনো পরিবর্তন আসবে বলে আমাদের জানা নেই, যদি আসে তাহলে হয়তো 2-1 গদ্য পদ্যের বা কোনো অংশের কিছু পরিবর্তন আসতে পারে। এখন পর্যন্ত
সরকারি যে পরিপত্র রয়েছে তাতে যে সিলেবাসটি আমি উপস্থাপন করলাম এটাই তোমাদের সিলেবাস। প্রিয় শিক্ষার্থী এবং আরও যারা আমাদের দেখছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মুঠো মুঠো ভালোবাসা সবার জন্য বিলিয়ে দিচ্ছি। আশা করি এইচএসসি শ্রেণীর শিক্ষার্থীদের আগামী পরশুদিনের প্রথম কলেজ দিবস মানে কলেজের প্রথম দিন এটি সকলের জন্য কল্যাণ বয়ে আনুক। পাশাপাশি এই উপদেশটিও রয়ে যাবে যে আমরা কলেজে উঠেই আমাদের কিন্তু একটি কথা আছে যে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, এটা যেন না হয়। কারণ শুরু থেকে যারা পড়াশোনায় মনোযোগী না হয় শেষে গিয়ে কিন্তু হঠাৎ করে ভালো করা সম্ভব হয় না। অতএব আমরা প্রথম থেকেই আমাদের পড়াশোনার বিষয়ে সতর্ক থাকব, জেনে বুঝে আমরা আমাদের পাঠকে অনুধাবন করব, রপ্ত করব এবং নিজেকে প্রস্তুত করব পরীক্ষায় ভালো করার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু। শুভ বিদায়।